আজকের গল্পটা শুরু হয় বিশাল একটা জাহাজ থেকে, যেখানে আমরা ম্যারি আর তার ভাই টমকে দেখতে পাই। তারা নিউ ইয়র্কে যাচ্ছিল তার চাচাকে খুঁজতে। ম্যারি খুব খুশি ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে। কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে যে হয়তো তাদের চাচা তাদেরকে নিতে আসবে না। তবে টম এটা মনে করলেও ম্যারি কিন্তু খুবই বিশ্বাসী ছিল। সে সবসময় মনে করত তাদের চাচা তাদেরকে অবশ্যই নিতে আসবে। এখানে তাদের দুই ভাই বোনের সাথে তাদের বিশ্বস্ত কুকুর ক্যারো ছিল। তবে টম ছোটবেলা থেকেই একটু সন্দেহপ্রবণ। সময় যত এগোতে থাকে টমও বিশ্বাস করতে শুরু করে যে তাদের চাচা আর আসবে না। তাই তারা দুই ভাই বোন এবার সিদ্ধান্ত নেয় যে স্টেশনে গিয়ে তারা নিজেরাই ওই ঠিকানা অনুযায়ী চাচার বাসার অ্যাড্রেস খুঁজে বের করবে। আসলে তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে, যেগুলোতে তার চাচার সিগনেচার লাগবে। জাহাজ থেকে নামার পর তো রাস্তায় তারা অনেক প্রকার সমস্যার সম্মুখীন হয়, কিন্তু ফাইনালি স্টেশনে গিয়ে দেখতে পায় যে তাদের কাছে যে টাকা আছে এই টাকা তো এই জায়গায় চলছে না। তাই তারা প্রথমে একটু হতাশ হয়ে যায়। তারা এরপর দুই ভাই বোন সেখানে গান গেয়ে নাচ করে কিছু টাকা উপার্জন করার চেষ্টা করে। তবে সব চেষ্টা করেও টিকিটের জন্য পর্যাপ্ত টাকা তারা জোগাড় করতে পারে না। ঠিক তখনই তাদের নজর পড়ে একদল বাচ্চার দিকে। তাই বুদ্ধি করে তারা সেই দলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ট্রেনে উঠে পড়ে। এদিকে ট্রেনে তো ইতিমধ্যেই অনেক ভিড়, তবুও সেখানে কিছু ভালো মেয়েরা নিজেদের মধ্যে জায়গা ভাগাভাগি করে নেয়। ওই বাচ্চা মেয়েদের দলের ক্যাপ্টেন প্রথমে ভাবে যে ম্যারি এবং টম হয়তো ট্রেনের সাধারণ কোনো যাত্রী, কিন্তু তারা পরে জানতে পারে যে এরা দুই ভাই বোন আসলে অনাথ। সে তাদেরকে নিজেদের দলেই রেখে দেয়। এরপর ওই ক্যাপ্টেন তাদেরকে বলে যে মন খারাপ করো না, এখানে যাদেরকে দেখছো আমরা সবাই অনাথ, আর এখানে থাকা বাচ্চারা কোনো না কোনো দম্পতির কাছে দত্তকে যাবে, এজন্যই এভাবে ঘুরে বেড়াচ্ছে। এরপর সেখানে ম্যারির পরিচয় হয় নিক নামের একটা ছেলের সাথে। ছেলেটা আসলে হুইল চেয়ারেই থাকে, আর এই জন্য সে অন্য নর্মাল বাচ্চাদের মতো খেলতেও পারে না। ম্যারি তো প্রথমে ওই দলের মেয়েদের সঙ্গে গিয়ে কিছুক্ষণ আনন্দ করে। ঠিক তখনই খবর আসে যে ট্রেনে একজন ইন্সপেক্টর আসছে। তবে ইন্সপেক্টর আসলেও সেখানে থাকা দুষ্টু মেয়েরা চালাকি করে তাকে বোকা বানিয়ে ফেলে, যাতে করে সে মেরি ও অন্য বাচ্চাদেরকে দেখতে না পায়, কারণ এখানে থাকা অনেক বাচ্চাদের কাছে ট্রেনের টিকিটটা নেই। এরপর ইন্সপেক্টর যখন সেখান থেকে চলে যায় তখন ম্যারি চায় যে নিক নামের ওই ছেলেটাও তাদের সঙ্গে খেলায় অংশ নিক, কিন্তু তখন সে ক্যাপ্টেন তাদেরকে বুঝিয়ে বলে যে নিক তো একটু অসুস্থ, তাই তার এভাবে নড়াচড়া করা একদমই ঠিক হবে না। এদিকে টম তো বেরিয়ে পড়ে ট্রেনটাকে এক্সপ্লোর করতে। ঠিক তখনই ট্রেনের অন্য একটা বগিতে তার একটা অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়। টমের তো প্রথমে ওই লোকটাকে দেখে একটু সন্দেহজনক লাগে, কিন্তু ব্যাপারটাকে সে খুব একটা পাত্তা দেয় না। এরপর ঘুরতে ঘুরতে টম ট্রেনের ইঞ্জিনের কাছে পৌঁছে যায়, কারণ ট্রেনের এসব যান্ত্রিক ব্যবস্থা দেখতে টমের খুবই ভালো লাগে। কিন্তু ড্রাইভার যখন দেখে সে সেখানে দুষ্টুমি করছে তখন সে টমকে বাইরে যেতে বলে। এরপর টম বলে যে জানেন আঙ্কেল, আমার বাবাও একসময় ট্রেন চালাতো। এটা শুনে তো ট্রেনের ড্রাইভার টমকে কিভাবে হর্ন বাজায় এটা দেখিয়ে দেয়, আর তার ছোটখাটো কিছু কাজেও টমকে সাহায্য করতে বলে। এতে করে তো টম ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যারি তো বারবার চেষ্টা করছিল নিককে তাদের সঙ্গে খেলায় রাজি করাতে। তখন ধীরে ধীরে নিকও কিছুটা নড়াচড়া করার চেষ্টা করে, আর ট্রেন তার প্রথম স্টপেজে থামে। সেখানে নিক সহ অনেক বাচ্চারা তো ট্রেনের নিচে নেমে পড়ে। নিক ভাবতে থাকে যে এবার হয়তো সে তার জন্য কোনো না কোনো পরিবার পেয়েই যাবে, কিন্তু ঠিক তখনই দত্তক নিতে আসা দম্পতিদের মন পরিবর্তন হয়ে যায়। নিককে এরকম হুইল চেয়ারে দেখে তো তারা আর তাকে দত্তক নিতে চায় না। তাই মন খারাপ করে নিক আবারও ট্রেনে ফিরে আসে। এরই মধ্যে সেখানে কিছু গুন্ডা টাইপের লোক তাদের পুরো গ্যাং নিয়ে ওই ট্রেনে চলে আসে। অন্যদিকে ম্যারি তো নিকের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে ওই ট্রেনের বাচ্চারা তো সেই ইন্সপেক্টরকে ফাঁকি দিয়ে তার কাছ থেকে বারবার লুকানোর চেষ্টা করে। এরপর ট্রেন মাঝপথে আবারও একটা জায়গায় থামে, হয়তোবা জ্বালানি নেওয়ার জন্য। আর এই সময় ম্যারি, টম আর নিক বাইরে বেরিয়ে আসে। নিক সেখানে প্রথমবার খুব কাছ থেকে মহিষ দেখতে পায়। ম্যারিও তো এত কাছ থেকে মহিষ দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তারা সবাই চাচ্ছিল আরো কাছে গিয়ে ওই মহিষদেরকে দেখতে, আর নিকও এই ব্যাপারে খুবই আগ্রহ দেখাচ্ছিল। আর ফাইনালি অনেকক্ষণ এই ব্যাপারে কথাবার্তা বলে টম নিজেও রাজি হয়ে যায়। আর এরপর তারা আস্তে আস্তে মহিষদের অনেক কাছে চলে যায়, আর নিক অনেক আগ্রহ নিয়ে কাছ থেকেই মহিষগুলোকে দেখতে থাকে। নিকের মনে হচ্ছিল যে আজকের দিনটা তার জীবনের শ্রেষ্ঠ দিন, কিন্তু তখনই তারা বড় একটা প্রবলেমে পড়ে যায়, কারণ ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। ওরা তিনজন তো অনেক জোরে দৌড়াচ্ছিল, কিন্তু তাও ট্রেনে উঠতে পারে না।
ঠিক তখনই ওখানে একটা মেয়ে যে রাতে ঘুমানোর আগে বাচ্চাদেরকে চেক করেছিল, সে ট্রেনের ম্যানেজারকে সতর্ক করার চেষ্টা করে আর বলে যে আমাদের 3 জন বাচ্চা হয়তো ট্রেনে উঠতে পারেনি, কিন্তু এই ম্যানেজার তখন অনেক বেশি ব্যস্ত ছিল, তাই সে তার কথা ঠিক মতো শোনেই না। এদিকে তখন বাইরে থাকা টমের মনে হতে শুরু করে যে আজকে তার জন্যই হয়তো বা এত বড় ভুল হয়ে গেল, কিন্তু তখন নিক তাকে বলে যে তুমি একা কেন গিল্টি ফিল করছো, এতে তোমার কোনো দোষ নেই। ঠিক তখনই তারা এখানে একটা ম্যানুয়াল হ্যান্ড কার খুঁজে পায়। টম ওই গাড়িটাকে ঠিক করার চেষ্টা করে যাতে করে যেভাবে হোক তারা ওই ট্রেনটাকে ধরতে পারে। এদিকে ট্রেনে যে গুন্ডারা উঠেছিল তারা তো তাদের সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে ট্রেনের সমস্ত যাত্রীদেরকে জিম্মি করে ডাকাতি করা। অন্যদিকে বাচ্চারা তো ট্রেনের দিকে যাওয়ার চেষ্টা করে, আর একটু সামনে এগোতেই দেখে ট্রেনটা কোনো একটা জায়গায় থেমে আছে, এমনকি ট্রেনের চারপাশে কিছু তীর পড়ে আছে, এটাও দেখতে পায়। এরপর তারা ট্রেন থেমে যাওয়ার কারণে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা ওখানেই তাঁবু করে থাকতে শুরু করে। কিন্তু রাতের বেলায় যখন ম্যারির ঘুম ভেঙে যায়, সে দেখতে পায় যে তাদের ওই ক্যাম্পের চারপাশেই নেকড়ের মতো দেখতে কিছু প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। টম তখন অনেক চালাকির সঙ্গে সেই হিংস্র প্রাণীগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, আর এই সুযোগে ম্যারি আর নিক দ্রুত গিয়ে তাদের সেই কারে উঠে পড়ে। এমনকি তখন তাদের সেই কুকুরটি এই পরিস্থিতি সামলাতে টমকে সাহায্য করে, আর অবশেষে সবাই তো নিরাপদে তাদের সেই গাড়িটিতে উঠে পড়ে। কিন্তু সেই সময় আবার একটা প্রাণী লাস্টে তাদের গাড়িতে উঠে যায়, আর আচমকা সেই প্রাণীটা টমের পায়ে একটা কামড় দিয়ে বসে। আর তখন ম্যারিও সাহস করে একটা লাথি মেরে ওই প্রাণীটাকে গাড়ি থেকে নিচে ফেলে দেয়। এরপর যখন সকাল হয়ে যায় তখন তারা দেখতে পায় যে তাদের কাছে যে খাবার পানি ছিল তাও শেষ হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে তারা একটা জায়গায় নেমে খাবার পানি খোঁজার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে তো টমের পায়ের ব্যথা ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। ম্যারি তখন তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে উপজাতিরা, আর তাদেরকে দেখে তো বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। প্রথমে উপজাতিরা টমকে তাদের দল থেকে আলাদা করে দেয়। এটা দেখে তো ম্যারি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে এইবার হয়তো সে তার ভাইকে হারিয়ে ফেলবে। ওই সময় উপজাতিদের প্রধান সেখানে চলে আসে, আর ম্যারি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। ম্যারি আসলে খুবই ট্যালেন্টেড একটা বাচ্চা ছিল, তাই সে ওই লোকটার ভাষা মুহূর্তের মধ্যে নকল করে ফেলে। আর ওই প্রধানও তখন বুঝতে পারে যে ম্যারি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। তখন ম্যারিও বুঝতে পারে যে উপজাতিরা আসলে কোনো খারাপ মানুষ নয়, তারা টমের চিকিৎসা করবে বলেই তাকে তাদের থেকে আলাদা করে নিয়েছে। তখন সে এটাও জানতে পারে যে জলদস্যুরা এই উপজাতিদের ঠকানোর চেষ্টা করছিল, এমনকি দস্যুরা নাকি সুযোগ পেলেই তাদের সব মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে এই উপজাতিদের প্রধান এই বাচ্চা তিনটাকে তাদের সম্প্রদায়ের লোকের সঙ্গে থাকার অনুমতি দিয়ে দেয়, আর এই সময়ের মধ্যে টমও পুরোপুরি সুস্থ হয়ে যায়। এমনকি ওই উপজাতি প্রধানের নাতনি, যার নাম হলো রেডমুন, তার সঙ্গে ওই অল্প কয়েকদিনে টমের অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর রাতের বেলায় সবাই বাইরে বসে উপজাতিদের ঐতিহ্যবাহী নাচ উপভোগ করে। এর পরের দিন সকালবেলায় রেডমুন তাদের সম্প্রদায়ের বিশেষ ঐতিহ্য এবং সব রীতিনীতি সম্পর্কে 3 জনকে পরিচয় করিয়ে দিচ্ছিল। ওরা সবাই তো এই সব কিছু খুব উপভোগ করছিল, আর এই সময় সবাই বুঝতে পারে যে টম আসলে তার প্রতি আস্তে আস্তে অনেকটা আকৃষ্ট হয়ে যাচ্ছে, কারণ টম সবসময় রেডমুনের সঙ্গে সময় কাটানোর জন্য নানান ধরনের অজুহাত খুঁজে বেড়াতো। কয়েকদিনের মধ্যেই টম পুরোপুরি সুস্থ হয়ে যায়, তাই উপজাতিরা সিদ্ধান্ত নেয় যে এখন সময় এসেছে এই বাচ্চাগুলোকে আবারও শহরে ফিরিয়ে দিয়ে আসার। চলে যাওয়ার সময় উপজাতিরা তাদেরকে একটা বাঁশি উপহার দেয়। এই বাঁশি ব্যবহার করে তারা চাইলে যে কোনো সময় উপজাতিদের কাছ থেকে সাহায্য চাইতে পারে। তবে যাওয়ার পথে তাদের আবারও সেই গুন্ডাদের সঙ্গে দেখা হয়ে যায়। গুন্ডারা ওদের 3 জনকে বোকা বানিয়ে বন্দি করে ফেলে। এরপর ওই দুষ্টু লোকেরা ওদের 3 জনকে একটা বিশাল খনিতে নিয়ে যায়, যেখানে তারা লোকজনদেরকে জোরপূর্বক কাজ করাতো, আর এই বাচ্চাদেরকেও পানি বহন করে কাজে লাগিয়ে দেয়। সেখানে তারা ওই মহিলাকে দেখতে পায় যে আগেই বাচ্চাদের দলের ক্যাপ্টেন ছিল। সে ওদেরকে দেখে তো ভীষণ খুশি হয়ে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক তখনই তো তারা খনির মধ্যে পড়ে গিয়ে আটকে যায়। তবে সৌভাগ্যবশত ন্যান নামের একজন ব্যক্তি ঠিক সময়ে এসে টমকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এটা দেখে আবার সেখানে 2টা শয়তান এসে ন্যানকে আবারও আটক করে ফেলে। এরপরে ওই গুন্ডা দলের সর্দার খনির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, আর সবাইকে আবারও যার যার কাজে লাগিয়ে দেয়। এরপর সারাদিন অনেক কষ্ট করার পর রাতে যখন খাবার সময় হয়, তখন বাচ্চারা সহ সবাই এই খনি থেকে পালানোর প্ল্যান করতে থাকে। এই সময় আবার ন্যান নামের ওই লোকটার সঙ্গে খনির ম্যানেজারের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এর পরের দিন সকালবেলায় আবারও যখন কাজ শুরু হয়, তখন ন্যান তো পাহাড়ের ওপর থেকে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওই ম্যানেজার তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাচ্চারা খনির চারপাশে পানি সরবরাহের কাজ
কাজ করতে থাকে। এরপর যখন তাদেরকে খনির উপরিভাগের পানি পৌঁছানোর কাজ দেওয়া হয় তখন এই কাজটা তো তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে, কারণ এতটুকু বাচ্চারা কিভাবে এই পানি নিয়ে খনির উপরে উঠবে। অন্যদিকে ওই ভিলেন খনির সোনা পরীক্ষা করে দেখে যে আজকে খনি থেকে অনেক কম পরিমাণ সোনা পাওয়া গেছে। এতে করে সে প্রচন্ড রেগে গিয়ে শ্রমিকদের ওপর আরো চাপ সৃষ্টি করে, এমনকি ভয় দেখানোর জন্য সে চাবুকও চালাতে থাকে। ওই সময় টম আর ম্যারি তো খনিতে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত পায়। তারা জানতে পারে যে 2 দিন পরেই নাকি এই খনিটা বন্ধ করে দেয়া হবে আর এখানে থাকা সমস্ত শ্রমিকদেরই হত্যা করা হবে। তাই সঙ্গে সঙ্গে তারা এই খবরটা সবাইকে জানিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে খনি থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। কিন্তু ঠিক তখনই টমের একটা জিনিস মনে পড়ে যায়। সে ভাবছিল যে হয়তো এই বাঁশিটা তাদের কোনো হেল্প করতে পারে। ম্যারির তো একদমই ঘুমই আসছিল না, তাই টম তাকে ঘুম পাড়ানোর জন্য তখন তার বাবার গাওয়া একটা গান শোনায়। টমের গান শুনে সবাই আবেগপ্রবণ হয়ে নিজেদের গল্পগুলো শেয়ার করতে থাকে। এই সময় টম এবং মেরি আবার তাদের চাচাকে খোঁজার বিষয়ে কথা বলতে থাকে আর ন্যানকে তাদের বাবার ছবি দেখায়। ছবিটা দেখে তো ন্যান পুরো হতবাক হয়ে যায়, কারণ ম্যারি আর টমই হলো তার ভাইয়ের ছেলে মেয়ে। মানে যে চাচাকে খুঁজতে ম্যারি আর টম এত দূর এসেছে সে আর কেউ নয় বরং ন্যান। এরপর ন্যান তাদেরকে জানায় যে আমি তোমাদেরকে সমুদ্র বন্দরে নিতে গিয়েছিলাম, কিন্তু মাঝপথে এই ডাকাত দলরা ট্রেন লুট করে আমাকে এখানে কাজ করতে বাধ্য করে। এর পরের দিন তো আবার তারা ওই খনি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। বাচ্চারা কিছু ফুল মিশিয়ে এক ধরনের রস তৈরি করে আর সেখানে থাকা শত্রুদের পান করানোর জন্য দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় প্রত্যেকটা সৈন্যদের পেটে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে আর তারা বাথরুমের দিকে দৌড়ানো শুরু করে। এই সুযোগে বাচ্চারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ভিলেন তো তাদের পরিকল্পনা বুঝতে পেরে তাদের লোকদেরকে ওদের পিছনে পাঠিয়ে দেয়। বাচ্চারা তখন গুন্ডাদেরকে দেখে ভাবে যে তারা আবারও হয়তোবা ধরা পড়ে যাবে। ঠিক তখনই সেখানে ন্যান এসে হাজির হয় আর এই গুন্ডাদেরকে বোকা বানাতে থাকে। এই সুযোগে বাচ্চারাও নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায় আর সেই বাঁশিটাও বাজিয়ে দেয়, যাতে করে এই উপজাতি লোকেরা তাদেরকে সাহায্য করার জন্য এখানে আসতে পারে। কিছুক্ষণ পর তাদের এই বিশ্বস্ত কুকুরটা পুলিশকে সাথে করে এখানে চলে আসে আর এতক্ষণে উপজাতিরা সেখানে চলে আসে। তবে এখানে আরেকটা সমস্যা হয়, কারণ ওই পুলিশরা এখন বাচ্চাদেরকেই ভুল বুঝছিল। কিন্তু এই বাচ্চাদের সততা আর বুদ্ধিমত্তা দেখে তখন পুলিশের মনোভাব পরিবর্তন হয়ে যায়। এইবার তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে আর এই পরিকল্পনা অনুযায়ী উপজাতি লোকেরা প্রথমে ওই খনির মধ্যে প্রবেশ করে আর ওখানকার মেইন দরজাটা খোলার চেষ্টা করে। অন্যদিকে ভিলেনরাও তো আগে থেকেই প্রস্তুত ছিল, কিন্তু তাদের এবার কোনো পরিকল্পনাই কাজে দেয় না, কারণ বাচ্চারা ইতিমধ্যে সেখানে ঢুকে পড়েছিল যেখানে অন্যান্য সবাইকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তাদেরকে খাঁচা থেকে মুক্ত করার জন্য একটা চাবি দরকার হয়। তখন টম দেখতে পায় যে গুন্ডার কোমরে সেই চাবিটা বাঁধা আছে। তখন সে চাবিটাকে সেখান থেকে নেওয়ার চেষ্টা করে, তবে এই কাজটা তো এতটাও সহজ নয়। ঠিক তখনই সেখানে হাজির হয় রেডমুন। সে তার বুদ্ধি দিয়ে খুব সহজেই চাবিটাকে ওই ভিলেনের কোমর থেকে নিয়ে নেয় আর সকল বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়। এদিকে পুলিশেরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থাকে, মানে সব ভিলেনদেরকে আটক করতে থাকে। তবে ঠিক তখনই ওই ভিলেন বুদ্ধি করে ম্যারিকে ধরে তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে থাকে। ওই ভিলেন আসলে সেখান থেকে সোনা নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ম্যারি তো অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, তাই সে ওখানে কায়দা করে ঠিকই ভিলেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর অবশেষে ভিলেনটা ধরা পড়ে আর তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ওই উপজাতি প্রধানত বাচ্চাদের এত সাহস দেখে অনেক প্রশংসা করে আর তাদেরকে বাফেলং কিং নামে অভিহিত করে। এইবার সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় আর তারা সবাই তাদের ডেইলি লাইফে ফিরে আসে। এমনকি নিকের একটা পরিবারের দুশ্চিন্তা শেষ হয়ে যায়। এরপর শিশুদের দায়িত্বে থাকা সেই মহিলাটা প্রস্তাব দেয় যে সে আর ন্যান মিলে একটা পরিবার তৈরি করবে আর নিককে ওই পরিবারের একজন সদস্য করে নেবে। তাদের এই প্ল্যানটা সেখানে থাকা সবারই অনেক পছন্দ হয় আর এইভাবেই একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।